বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। শিক্ষার্থীরা, তোমাদের বাকি সাবজেক্টের ভিডিওগুলো পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসবা। আসার পরে এই যে প্লেলিস্ট অপশনটি দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবা। ক্লিক করে নিচের দিকে গেলেই তোমরা তোমাদের ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবা। তো আমরা আলোচনা শুরু করি। আলোচনার শুরুতে আমরা জেনে নিব এই অধ্যায়ের মেইন টপিকগুলো কি কি, অর্থাৎ এই অধ্যায়ে আমরা কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব। মেইন টপিকের ভিতরে রয়েছে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। এই বিষয়গুলো নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হবে মূলত পার্ট 1। পার্ট 1 এর নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বিস্তারিতভাবে বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে জীব জগৎ কাকে বলা হয়। তাহলে জীব জগৎ কাকে বলে? আমাদের চারপাশে যে সকল জিনিস আছে, আমাদের চারপাশে কি কি জিনিস আছে? ঘর বাড়ি রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, উদ্ভিদ রয়েছে, অনেক অনেক প্রাণী রয়েছে। তো এদের মধ্যে যাদের জীবন আছে, সবার তো আর জীবন নাই, তাই না? ঘর বাড়ি, আসবাবপত্র, চেয়ার টেবিল, এদের তো আর জীবন নাই। তো যাদের জীবন আছে, দৈহিক বৃদ্ধি ঘটে। দৈহিক বৃদ্ধি মানে কি? দেহের বৃদ্ধি ঘটে। আমরা যখন ছোট ছিলাম, তাই না, আমরা তো অনেক ছোট ছিলাম, আমাদের দেহ অনেক ছোট ছিল। এখন আমরা বড় হয়েছি, আমাদের উচ্চতা এখন 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি, 7 ইঞ্চি, কারো কারো 6 ফিট রয়েছে, তাই না? তো এই যে দেহের আকার বৃদ্ধি পেয়েছে। এরপরে প্রজনন ক্ষমতা আছে। প্রজনন ক্ষমতা মানে কি? জীব তার অনুরূপ বংশধর জন্ম দিতে পারে, তাই না? মানে বাচ্চা জন্ম দিতে পারে। তুমি যখন বড় হবা, তারপরে তুমি যখন বিয়ে করবা, বিয়ে করলে কি তোমার বাচ্চা হবে, অর্থাৎ তুমি কি করলে? তোমার অনুরূপ বংশধরের জন্ম দিলে। এটাকেই প্রজনন ক্ষমতা বলা হয়। তো যাদের জীবন আছে, দৈহিক বৃদ্ধি ঘটে এবং প্রজনন ক্ষমতা থাকে, তাদেরকে আমরা কি বলি? জীব বলি, তাই না? তো আমরা তো জীবের সঙ্গে এভাবে বলি, যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয়। তো যাদের জীবন আসে তাদেরকে কি বলা হয়? জীব বলা হয়। আর এই সমস্ত জীবদের নিয়ে গঠিত জগৎকে বলা হয় জীব জগৎ। মানে পৃথিবীতে যত জীব আছে, জীব কাদেরকে বলা হয়? যাদের জীবন আছে, দৈহিক বৃদ্ধি ঘটে এবং প্রজনন ক্ষমতা আছে, তাদেরকে কি বলা হয়? জীব বলা হয়। পৃথিবীতে যত জীব রয়েছে, সমস্ত জীবদেরকে নিয়ে গঠিত জগৎকে বলা হয় জীব জগৎ। এখানে আমরা জানবো জীব জগতের কিছু গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে। যেমন উপাদানের ভিতরে প্রথম উপাদান রয়েছে উদ্ভিদ। উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদের প্রায় 2.5 লক্ষ প্রজাতি রয়েছে। কত প্রজাতি? তাহলে চিন্তা করো, 2.5 লক্ষ প্রজাতি। উদ্ভিদ মানে কি? গাছপালা। আমাদের চারপাশে যে গাছ রয়েছে ওগুলোই হচ্ছে উদ্ভিদ। তাহলে উদ্ভিদের কত প্রজাতি রয়েছে? 2.5 লক্ষ প্রজাতি রয়েছে। সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কারা? যারা উদ্ভিদ অর্থাৎ গাছপালা যারা, তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের দেহেই নিজেই খাবার তৈরি করতে পারে, তাই না? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে উদ্ভিদ শিকড়ের সাহায্যে অর্থাৎ মূলের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? উদ্ভিদের পাতায়। আর উদ্ভিদের পাতায় থাকে ক্লোরোফিল। ওই ক্লোরোফিল সূর্যের আলোর উপস্থিতিতে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে কি করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে, গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে। নিজের জন্য যেমন খাবার তৈরি করে, তেমনি ভাবে প্রাণী রয়েছে যারা, মানে পৃথিবীতে যত প্রাণী রয়েছে, মানুষ সহ যত প্রাণী রয়েছে, সবার জন্য অক্সিজেন তৈরি করে উপজাত হিসাবে। তারাই হচ্ছে উদ্ভিদ। আমরা এখানে ছবিতে কতগুলো উদ্ভিদ দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে দেখো প্রাণী। প্রাণীরা, এরা হচ্ছে সবচেয়ে বড় একটা রাজ্য, মানে এটি হচ্ছে সর্ববৃহৎ রাজ্য। প্রায় 10 লক্ষ প্রজাতি রয়েছে এই প্রাণীর। ঠিক আছে, আমরা তো এই প্রাণী সম্পর্কেই বিস্তারিতভাবে এই অধ্যায়ে আলোচনা করব, তাই না? এখানে দেখো আমরা ছবিতে কত প্রজাতির প্রাণী দেখতে পাচ্ছি।
এরপরে রয়েছে ছত্রাক। ছত্রাকও কিন্তু জীব জগতের একটি উপাদান। ছত্রাকের প্রায় 1.5 লক্ষ প্রজাতি রয়েছে। তার মানে কত বড় একটা প্রজাতি তাদের রয়েছে, তাই না? তো এই ছত্রাক এরা পচনশীল জৈব পদার্থ থেকে তৈরি হয়। এরা ছত্রাক কি করে? পুষ্টিকর খাদ্য তৈরি করে এবং এই পুষ্টিকর খাদ্য তৈরি করার মাধ্যমে পরিবেশকে তারা দূষণমুক্ত রাখে, অর্থাৎ পরিবেশকে রক্ষা করে। কিসে থেকে রক্ষা করে? দূষণ থেকে রক্ষা করে। আমরা এখানে ছবিতে ছত্রাকের ছবি দেখতে পাচ্ছি। এরপর রয়েছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি? এটি এক ধরনের জীব যা এককোষী, মানে এদের দেহটা একটা মাত্র কোষ দিয়ে গঠিত। এরা আমাদের কি করে? খাদ্য, ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে থাকে। মানে এখান থেকে, মানে ব্যাকটেরিয়া থেকে আমরা খাবার তৈরি করতে সাহায্য করে, ওষুধ তৈরি করতে সাহায্য করে এবং অন্যান্য আরো অনেক প্রয়োজনীয় উপকরণ তারা সরবরাহ করে। যেমন দেখো, এই ব্যাকটেরিয়া গুলো কি করে? উদ্ভিদ বা প্রাণীর যে মৃত দেহ এটাকে পচাতে সাহায্য করে। তারপরে এই ব্যাকটেরিয়া কি করে? আমরা যে দই খাই ওই দইটাকে তৈরি করতে সাহায্য করে। আমরা এখানে ছবিতে ব্যাকটেরিয়ারই ছবি দেখতে পাচ্ছি। তো ব্যাকটেরিয়া এর পরে আমরা আলোচনা করব প্রাণী কাকে বলে। এখান থেকে, যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এজন্য আমরা প্রথমে জেনে নিব প্রাণী কাদেরকে বলা হয়। যেসব জীবে সাধারণত ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিলটা তো উদ্ভিদের দেহে থাকে, উদ্ভিদের পাতায় ক্লোরোফিল থাকে, এজন্য উদ্ভিদের পাতা হচ্ছে সবুজ। আমাদের দেহ তো আর সবুজ না, তো আমাদের দেহে কি নাই? ক্লোরোফিল নাই। তো এখানে নিজের দেহে খাদ্যের সংশ্লেষণ ঘটাতে পারে না কারা? যারা হচ্ছে প্রাণী, তারা নিজের দেহে খাদ্যের সংশ্লেষণ ঘটাতে পারে না। আমরা কি আমাদের দেহে খাবার তৈরি করতে পারি? পারি না। উদ্ভিদ হচ্ছে নিজের দেহে নিজেরাই খাবার তৈরি করতে পারে, আমরা তো খাবার তৈরি করতে পারি না। তো আমরা যদি খাবার তৈরি করতেই পারতাম তাহলে তো আমাদের কোনো সমস্যাই থাকতো না। আমাদের এই যে এখন প্রত্যেকটা জিনিসের, খাবারের প্রত্যেকটা জিনিসের দাম যে আকারে বাড়তেছে দিনকে দিন, তো এই এত কষ্টের ভিতরে আমাদের তো কোনো কাজ করে টাকা উপার্জন করা লাগতো না যদি আমরা আমাদের দেহে খাবার আমরা তৈরি করতে পারতাম। অর্থাৎ প্রাণীরা কি করতে পারে না? নিজের দেহে খাবার তৈরি করতে পারে না, অর্থাৎ খাদ্যের সংশ্লেষণ ঘটাতে পারে না এবং খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যের উপর নির্ভরশীল থাকে, তাদেরকে কি বলা হয়? প্রাণী বলা হয়। আমরা কি খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই না? তো এই যে যারা প্রাণী তাদের এই বৈশিষ্ট্যগুলো থাকে, অর্থাৎ ক্লোরোফিল থাকে না, নিজের দেহে খাদ্যের সংশ্লেষণ ঘটাতে পারে না এবং খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য জীবের উপরে আমরা কি করি? নির্ভরশীল হয়ে থাকি। এরা হচ্ছে প্রাণী। তো প্রাণী জগৎ কাদেরকে বলা হয়? এই যে প্রাণী নিয়ে আমরা আলোচনা করলাম, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে নিয়ে যে জগৎ গঠিত হয়েছে বা গঠিত জগৎকে প্রাণী জগৎ বলে। এই প্রাণী জগৎ হচ্ছে সর্ববৃহৎ রাজ্য, মানে সবচেয়ে বড় রাজ্য। প্রায় 10 লক্ষ প্রজাতি রয়েছে। কাদের? এই প্রাণী জগতে ভিতরে প্রাণীদের প্রায় 10 লক্ষ প্রজাতি রয়েছে। সবচেয়ে বড় একটি রাজ্য হচ্ছে এই প্রাণী জগৎ। তো প্রাণী জগৎ সম্পর্কে তো আমাদের ধারণা ক্লিয়ার করলাম। এখন জীবের শ্রেণীবিন্যাস কাকে বলা হয় সেটা শিখবো। কেন? কারণ আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস করব। তো প্রাণীর শ্রেণীবিন্যাসের সংজ্ঞা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে জীবের শ্রেণীবিন্যাসটা কি। যেহেতু আমরা জীব কাকে বলা হয় সেটা এখন জেনেছি আমরা এর আগে, এখন আমরা জীবের শ্রেণীবিন্যাস নিয়ে জানতে কোনো সমস্যা নেই। পারস্পরিক মিল এবং অমিলের ভিত্তিতে জীবকে বিভিন্ন দল ও উপদলে বিন্যাস করা বা ভাগ করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয় বা জীবের শ্রেণীবিন্যাস বলা হয়। জীবের শ্রেণীবিন্যাস বা শুধুমাত্র শ্রেণীবিন্যাস বলে। তাদেরকে বলে পারস্পরিক মিল এবং অমিলের ভিত্তিতে জীবকে বিভিন্ন দল এবং উপদলে ভাগ করা বা বিন্যাস করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বা জীবের শ্রেণীবিন্যাস বলা হয়। এখন বলা হচ্ছে পারস্পরিক মিল এবং অমিল, এই জিনিসটা কি? দেখো, আমাদের চারপাশে অনেক জীব রয়েছে। কোন কোন জীবকে আমরা খালি চোখে দেখতে পারি না, তাই না? অণুবীক্ষণ যন্ত্র লাগে। সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়েও অনেক জীবকে দেখা যায় না। কি লাগে বলতো? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র লাগে। আবার কোন কোন জীব এত বড় যে আমরা এর পুরো অংশটাকে দেখতেই পারি না, তাই না? তো এই যে দেহের আকার, এই দেহের আকারের ভিতরে মিল এবং অমিলের ভিত্তিতেও জীবের শ্রেণীবিন্যাস করা যেতে পারে।
আবার দেখো কোন কোন প্রাণী বা জীব কি করে বলতো, স্বাধীনভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারে। যেমন মানুষ, আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি, তাই না? কিন্তু অনেক জীব রয়েছে বা প্রাণী রয়েছে বা উদ্ভিদ রয়েছে, তারা কি করে বলতো, অন্য জীবের উপর নির্ভরশীল, খাদ্যের জন্য, বংশ বৃদ্ধি করার জন্য বা যে কোনো কাজের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল। যেমন দেখো আমাদের মাথায় উকুন হয়, এই উকুন তো স্বাধীন পরিবেশে থাকতে পারে না, এরা মানুষের মাথায় তৈরি হয়, সেখান থেকে রক্ত খেয়ে বড় হয়, ঠিক আছে, বংশ বৃদ্ধি করে। তার মানে এরা কি বলতো, এদের কিন্তু স্বাধীন অস্তিত্ব নেই। এই যে স্বাধীনভাবে তারা বসবাস করতে পারলো কি পারলো না, এই যে মিল এবং অমিল, এটার উপরে ভিত্তি করেও তৈরি করা হতে পারে। এরকম আরো অনেক বিষয় রয়েছে যাদেরকে বিবেচনা করে মিল এবং অমিলের ভিত্তিতে জীবকে বিভিন্ন দল এবং উপদলে ভাগ করা হয় বা বিন্যাস করা হয়। এই পদ্ধতিটাকে শ্রেণীবিন্যাস বা জীবের শ্রেণীবিন্যাস বলা হয়, তাই না? আমরা জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করলাম। এখন প্রাণীর শ্রেণীবিন্যাসটা কি? এই যে বলা হচ্ছে, দেখো জীবের শ্রেণীবিন্যাসে আমরা কি বলেছি, পারস্পরিক মিল এবং অমিলের ভিত্তিতে জীবকে বিভিন্ন দল এবং উপদলে বিন্যাস করার পদ্ধতিকে কি বলা হয়, জীবের শ্রেণীবিন্যাস বলা হয়, এই যে জীবকে। তাহলে ঠিক এই সংজ্ঞাটার ভিতরে আমরা জীবের পরিবর্তে এখানে প্রাণী শব্দটা যদি জুড়ে দিই, তাহলে এটা হয়ে যাবে প্রাণীর শ্রেণীবিন্যাস। প্রাণীর শ্রেণীবিন্যাসের সংজ্ঞা তাহলে কি দাঁড়ালো, বিভিন্ন প্রাণীর পারস্পরিক মিল ও অমিলের ভিত্তিতে প্রাণীকে বিভিন্ন দল ও উপদলে বিন্যাস করার পদ্ধতিকে প্রাণীর কি বলা হয়, শ্রেণীবিন্যাস বলা হয়। খুব ইজি একটা বিষয়, তাই না? তাহলে দেখো আমরা মূলত প্রাণীর শ্রেণীবিন্যাসটা বোঝার জন্য এত কিছু আলোচনা করলাম, যাতে করে আমরা ভালো করে বিষয়টা ক্লিয়ার হতে পারি। দেখো এরপর আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা হতে পারে বা আসতে পারে যে শ্রেণীবিন্যাস বিদ্যা কাকে বলা হয়। টেকজোনমি, ইংলিশেও আসতে পারে, বেশিরভাগ ইংলিশেই আসে যে টেকজোনমি কাকে বলা হয়। টেকজোনমি হচ্ছে জীব বিজ্ঞানের যে শাখায় জীবের শ্রেণীবিন্যাস ও তার রীতিনীতিগুলো আলোচনা করা হয়, তাকে শ্রেণীবিন্যাস বিদ্যা বলে বা টেকজোনমি বলা হয়। এখন দেখো আমরা তো শ্রেণীবিন্যাস কাকে বলা হয় সেটা জেনেছি, তাই না? জীবের শ্রেণীবিন্যাস কাকে বলা হয়, তো বিজ্ঞানের যে শাখায়, অর্থাৎ জীব বিজ্ঞানের যে শাখায় এই যে জীবের শ্রেণীবিন্যাস এবং ওই শ্রেণীবিন্যাসের অনেক নিয়ম কানুন আছে, অর্থাৎ রীতিনীতি আছে, ওই রীতিনীতিগুলো বা নিয়ম কানুন গুলো নিয়ে আলোচনা করা হয়, নিয়ম কানুন গুলো নিয়ে আলোচনা করা হয় বা রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়, তাকে শ্রেণীবিন্যাস বিদ্যা বা টেকজোনমি বলা হয়। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো, সেটা হচ্ছে এই যে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করলাম, এই শ্রেণীবিন্যাসের জনককে, হু ইজ দি ফাদার অফ টেকজোনমি, শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে? শ্রেণীবিন্যাস বিদ্যার জনক হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। আমরা ছবিতে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস জন্ম এবং মৃত্যু হচ্ছে 1707 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1778 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি একজন সুইডিশ বিজ্ঞানী ছিলেন এবং তিনি ছিলেন প্রকৃতিবিদ। তিনি কি ছিলেন? প্রকৃতিবিদ ছিলেন। তিনি ডিগ্রি অর্জন করেন কোথা থেকে? 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে তিনি ডিগ্রি লাভ করেন। মানে তিনি চিকিৎসা শাস্ত্রে 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে কি করেন? ডিগ্রি লাভ করেন। তার পেশা কি ছিল? তিনি যে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করলেন ওই বিশ্ববিদ্যালয়েই তিনি অধ্যাপনা শুরু করলেন, মানে শিক্ষকতা শুরু করলেন। কোন বিষয়ের উপরে? অ্যানাটমির বিষয়ের উপরে। তার অবদান হচ্ছে তিনি প্রথম জীববিজ্ঞানের পূর্ণ শ্রেণীবিন্যাস নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। এজন্য তাকে কি বলা হয়? জীববিজ্ঞান, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখা, জীবের শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এই ক্যারোলাস লিনিয়াসকে। তো শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, মানে কেন আমরা শ্রেণীবিন্যাস করব? পরীক্ষা যদি আসে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা কারণ কি, শ্রেণীবিন্যাসের কি কারণ, মানে কেন আমরা শ্রেণীবিন্যাস করব? শ্রেণীবিন্যাস করব হচ্ছে প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করার জন্য। মানে পৃথিবীতে কত উদ্ভিদ বা প্রাণী, অণুজীব, তাই না, রয়েছে, ওই প্রত্যেকটা
জীবের দল এবং উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করার জন্য আমাদের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা রয়েছে। এবং যে জ্ঞান আমরা আহরণ করলাম, ওই আহরিত জ্ঞানকে সঠিকভাবে কি করতে হবে? সংরক্ষণ করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে। এটাও শ্রেণীবিন্যাসের একটা উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। এরপরে পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে আমরা উপস্থাপন করব। এজন্য আমাদের শ্রেণীবিন্যাস প্রয়োজন। প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা, এটাও শ্রেণীবিন্যাসের একটি উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। পরীক্ষায় যদি আসে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, বা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, বা শ্রেণীবিন্যাসের কারণ কি, তাহলে এই পয়েন্টগুলো আমরা সুন্দর করে লিখে দিব। এরপর দেখো তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নাম্বার 2, পৃষ্ঠা 2 এর বাড়ির কাজ, মানে পৃষ্ঠা 2 নম্বরে দেখবে একটা ছক দেওয়া আছে। আমরা ওই ছকটাকে পূরণ করব। ঠিক আছে, দেখো ছকটাতে এরকম দেওয়া আছে, প্রাণীর নাম আছে, বাসস্থান রয়েছে, গঠন, উপকারিতা এবং অপকারিতা রয়েছে। এখানে প্রথমে রয়েছে দেখো বানর। আমরা এখানে চিত্রে একটা বানরের ছবি দেখতে পাচ্ছি। বানরের বাসস্থান, বানর কোথায় বাস করে? বৃক্ষ জাতীয় বা গাছে, মানে বৃক্ষ জাতীয় যা কিছু রয়েছে, অর্থাৎ গাছে বসবাস করে, অর্থাৎ বনে তারা বসবাস করে। ঠিক আছে, বৃক্ষ বা গাছ বা বনে তারা বসবাস করে। তো এখানে এই যে বানরের গঠন কি? বানরের দেহে দেখো গঠন হচ্ছে লম্বা লেজ আছে, হাত আছে তাদের, তারপরে তাদের পা রয়েছে, লম্বা পা এবং লেজ রয়েছে। লোমে আবৃত দেহ, তাদের পুরো দেহটা কিন্তু লোমে আবৃত। উষ্ণ রক্তের প্রাণী তারা, উষ্ণ গরম রক্তের প্রাণী, তাই না? হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এদের যে হৃৎপিণ্ড এটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই যে বানর রয়েছে, এই বানরের উপকারিতা কি? অনেক দেশে বানরকে কিন্তু খাবার হিসেবে খেয়ে থাকে। আমরা ফেসবুকে দেখি অনেকেই কিন্তু বানর খায় বিভিন্ন দেশে, তাই না? তো খাবার হিসেবে তারা খায়, তাদের জন্য এটা উপকারিতা রয়েছে। খেলা দেখিয়ে বিনোদন এবং জীবিকার সুযোগ হয়ে থাকে। আমাদের দেশে দেখো যা অনেকেই কিন্তু এই বানরের খেলা দেখায়। তো বানরের খেলা দেখে আমরা যেমন বিনোদন পাই, আর যারা খেলা দেখায় তারা কি করে? এর মাধ্যমে অর্থ উপার্জন করে, অর্থাৎ জীবিকা নির্বাহ করে। অপকারিতা হচ্ছে এই যে বানরগুলো কি করে? যেহেতু দেখো কলা বা ফলমূল খেয়ে থাকে তারা, তো এখানে যে সমস্ত এলাকাতে বানর থাকে, ওই সমস্ত এলাকাতে যদি কেউ কি করে বলতো, বাগান তৈরি করে, ওই বাগান যদি ফলমূলের বাগান হয়ে থাকে, এই যে বানররা কিন্তু বাগানের ফলমূল খেয়ে নষ্ট করে এবং মানুষের উপরে অনেক সময় কি করে? হামলা করে। দেখবা যে যেখানে বানর আছে, বাচ্চাদের উপরে বা মানুষের উপরে ধাম করে যে হামলা করে, কামড় বসিয়ে দেয়, চড় মারে, তাই না? খামচি মারে, এরকম করে। এরপরে হচ্ছে দেখো কেঁচো। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা লোক হাতের উপরে কেঁচো রাখছে। তোমরা যারা গ্রামের দিকে সাধারণত কেঁচো দেখে থাকো, এই কেঁচো কোথায় বাস করে? মাটিতে গর্ত খুঁড়ে এরা বাস করে। এদেরকে প্রাকৃতিক লাঙল বলা হয়। লাঙল দিয়ে কি করা হয় বলতো? জমি চাষ করা হয়। এদেরকে প্রাকৃতিক লাঙল বলা হয়। এদের দেহেও গঠন কিভাবে হয়? দেহ হচ্ছে লম্বা, নলাকার, সরু এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। ঠিক আছে, এদের দেহটাকে সমান দুই ভাবে ভাগ করা যায়, মানে মাঝখান থেকে যদি ভাগ করো তাহলে সমান 2 ভাগে ভাগ করা যায়। যেমন মানুষও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম। আমাদের দেহ আত্মাকে ওই মাথা এইখান থেকে শুরু করে যদি নিচ পর্যন্ত ভাগ করি তাহলে 2টা ভাগ হয়ে যায় এবং প্রত্যেকটা ভাগে সমান 2টা অংশ থাকে, তাই না? দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেহের সম্মুখ ভাগ একটু চাপা কিন্তু পশ্চাৎ ভাগ কিছুটা ভোঁতা থাকে। এদের উপকারিতা হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটির তলায় পানির মাত্রা বৃদ্ধি করে, গাছের খাদ্য উপাদান গুলিকে কি করে? সহজলভ্য করে তোলে। এরা মাছের খাবার এবং পাখির খাবার হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। অনেক জায়গায় কিন্তু এই যে মাছ ধরা হয় এই যে কেঁচো দিয়ে, তাই না? আমরা ছোটবেলায় কেঁচো দিয়ে মাছ ধরতাম, তোমরাও হয়তো অনেকেই ধরতে পারো বা ধরে থাকো। এদের অপকারিতা হচ্ছে এদের আসলে তেমন কোনো অপকারিতা নাই, এরা আমাদের উপকার করে। তবে যারা মাটির ঘরে বসবাস করে, অনেক সময় যারা আছে যাদের ফ্লোরটা মাটির, ওই মাটিতে এরা কি করে? কেঁচোরা মাটি উঠায়। ঘরের ভিতর যদি মাটি এরকম খোঁড়ে তখন তো দেখতে খারাপ দেখা যায়। আবার যে বাড়ির উঠান থাকে, উঠানেও এরা মাটি খোঁড়ে, তো এগুলো তো খারাপ দেখা যায়, তাই না? মাটির ঘর এবং উঠানে মাটি উঠিয়ে সৌন্দর্য নষ্ট করে, ঘরের সৌন্দর্য বা উঠানের সৌন্দর্য নষ্ট করে। এরপর হচ্ছে ঝিনুক। আমরা এখানে চিত্রে ঝিনুকের ছবি দেখতে পাচ্ছি। নদী, খাল, বিল, হাওড়, বাওড় এই সমস্ত জায়গায় ঝিনুক পাওয়া যায়। তো ঝিনুকের দেহ হচ্ছে
গঠন হচ্ছে কপাট, মুখ রয়েছে, ওষ্ঠের অংশ রয়েছে, ফুলকা, আবরণ অংশ, হৃদযন্ত্র এবং পাকস্থলী রয়েছে। পাশাপাশি এদের মলনালী, মলদ্বার ইত্যাদি অংশ রয়েছে। এরা উপকার কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এদের, মানে এরা আমাদের অনেক রোগ প্রতিরোধ করে। সুস্বাদু খাবারও তৈরি করে, অনেকেই খায়, এরা সুস্বাদু খাবার হয়। মাছের খাবার হিসেবেও কিন্তু ঝিনুককে ব্যবহার করা যায়। ঝিনুকের ভিতরে কিন্তু মুক্তা থাকে, তাই না? ওটা তো অনেক বেশি দামি এবং মূল্যবান, তাহলে এটাও একটা উপকারিতা আমাদের ক্ষেত্রে। আর ঝিনুকের অপকারিতা হচ্ছে এরা অনেক সময়, ঝিনুক যারা খায় যদি ভালো করে রান্না না করে খায় তাহলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। ঝিনুকের ভিতরে অনেক ছত্রাক, ব্যাকটেরিয়া বা ক্ষতিকর জীবাণু থাকে। যদি ভালো করে রান্না করে না খাওয়া হয় তাহলে ওগুলো মানুষের দেহে চলে যেয়ে মানুষকে ক্ষতি করতে পারে, স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এরপরে রয়েছে দেখো পাখি। আমরা তো পাখি অনেক দেখি, আমাদের আশেপাশে অনেক পাখি রয়েছে। চিত্রে আমরা পাখির একটা ছবি দিয়ে দিয়েছি। পাখিরা কোথায় বসবাস করে? অরণ্য, সমভূমি, পর্বত গাত্রতে বসবাস করে, লোকালয়ে বসবাস করে, নদ নদী, খাল বিল, সাগর, সর্বত্রই পাখিদের বিস্তৃতি, মানে সব জায়গায় পাখিরা বসবাস করে। এরা গঠিত হয়েছে কিভাবে, মানে এদের দেহটা কিভাবে গঠিত? পলক এবং পাখা বিশিষ্ট। এরা কি করে? দ্বিপদী প্রাণী এরা, এদের দেহ গঠিত হয়েছে এভাবে। এরা কি করে? আমাদের উপকার কি কি করে? ফসলের জন্য পাখি কৃষকের খুবই উপকার করে থাকে, ঠিক আছে? ফসলের জন্য পাখিরা কৃষকদের কি করে? ফসলের জন্য পাখি কৃষকদের খুবই উপকার করে। ক্ষতিকর যে পোকামাকড় আছে তাদেরকে খেয়ে ফেলে। তো পাখি আছে বলেই শস্য ফলাতে খরচ কম হয়। পাখি পরিবেশ উপযোগী, আমাদের উপকার করে থাকে, তাই না? আমাদের জন্য পরিবেশকে উপযোগী এবং আমাদের উপকার করে থাকে। আর কি কি অপকার করে? মাঠের ফসল কিংবা পুকুরের মাছ খেয়ে এরা হয়তো ক্ষেত্র বিশেষে কিছুটা ক্ষতি করতে পারে। কিছু পাখি রোগও ছড়াতে পারে, ঠিক না? তো পাখির অপকারিতা খুবই কম। এরপর রয়েছে দেখো মাছ। এই যে মাছের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। মাছ কোথায় বসবাস করে? পানিতে। পৃথিবীতে যত পানি আছে সব, যে সমস্ত জায়গায় মাছের উপযোগী ওই সমস্ত পানিতে মাছ বসবাস করে। মাছ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। সব মাছেরই পাখনা থাকে এবং বেশিরভাগেরই আইস থাকে, হয়তো বা দু একটা মাছের আইস না থাকতে পারে। তো মাছ কি করে, আমাদের কিভাবে উপকার করে? মাছ স্বাস্থ্যকর সমখাদ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। এগুলো প্রোটিন এবং ভিটামিনের একটা ভালো উৎস সরবরাহ করে থাকে। মাছের অপকারিতা হচ্ছে অতিরিক্ত মাছ খেলে স্বাস্থ্য ঝুঁকি সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এভাবে আমরা আমাদের শখটিকে পূরণ করে ফেললাম। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে পার্ট 1 টিকে শেষ করে ফেললাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পার্ট 2 থেকে আলোচনা করব। পার্ট 1 অর্থাৎ পার্ট 1 অর্থাৎ আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।